রেকর্ড সংখ্যক। এরপরে আপনাদের মন চাইলো 1,10,000 আসন সংখ্যা রয়েছে, আমরা 60,000 পরীক্ষার্থীকে ভাই ভাই পাস করাবো। মানে এনটিআরসি যখন যেটা চেয়েছে তখন সেটা করেছে। ওনারা কোনো ওনাদের নীতিমালা পারে নাই। 1 থেকে 12তম একটা প্রহসন করেছে, 17দের সময় একটা প্রহসন করেছে, 18তমদের সাথে আবার প্রহসন করছে। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার 1,10,000 প্লাস আসন সংখ্যা খালি, আপনি 60,000 কেন পাস করাইলেন? স্যার বলল, এটা মিডিয়া বিভিন্ন ভাবে ভুল তথ্য দিয়েছে আপনাদের। ওই অনেকে কেবল স্কুল প্রতিষ্ঠান খুলছে, কলেজ খুলছে, এটা হচ্ছে নিবন্ধিত হয় নাই, এমপিও হয় নাই, এরকম একটা সংখ্যা দিয়ে আপনাদের মন গড়া ভাবে জানিয়েছে 1,10,000। এটার কোনো ভিত্তি নাই। অথচ গতকাল আপনারা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিলেন, সেখানে আপনারা নিজেরা উল্লেখ করেছেন এখানে আসন সংখ্যা 1,08,022টা। তাহলে স্যার আপনি যে মিথ্যা কথা বললেন 15 তারিখে, সেটা তো নিজেরাই তার সত্যতা প্রকাশ করেছেন গতকাল। তাহলে আমরা কি ধরে নেব আপনারা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছেন, প্রহসন করছেন? তাহলে আপনারা কেন এতগুলো পদের বিপরীতে মাত্র 60,000 পাস করিয়েছেন? এর জবাব এনটিআরসি কে দিতে হবে। তাহলে কি কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। তাহলে আপনারা যে বিভিন্ন মিডিয়া থেকে নিউজ এসেছে 60,000 প্লাস ভুয়া ওই জাল সনদধারী রয়েছে, তাহলে কি আমরা ধরে নেব এই কোঠার বিপরীতে আপনারা জাল সনদ দিয়ে সেগুলো পূরণ করবেন? এছাড়া তো কোনো যুক্তি কথা দেখি নাই। প্রশাসনের ভাইবা মানি না, মানবো না, মানি না, মানবো না। প্রশাসনের ভাইবা আপনারা ভোট ভেদে বৈষম্য করেছেন। কোন ভোটে 30 জনের মধ্যে 29 জনকে পাস করিয়ে দিয়েছেন, কোন ভোটে 30 জনের মধ্যে 27 জনকে ফেল করিয়ে দিয়েছেন। তাহলে এটা আপনারা কিভাবে করলেন? আমার কথা হচ্ছে, গত 17তম নিবন্ধনে আপনারা ভাইবা প্রার্থী ডাকলেন 25,000 সামথিং, সেখানে 23,000 প্লাস আপনারা পাস করালেন। তাহলে কি 23,000 প্লাস প্রার্থী সবাইকে সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিল? আর 83,000-এর মধ্যে এই 21,000 প্লাস কোন প্রশ্নের উত্তর দিতে পারে নাই? এটা আপনারা প্রমাণ করতে চাইছেন? তাহলে আপনারা যে প্রমাণ দেন, আপনাদের যদি সিসিটিভি ফুটেজ থাকে আপনারা প্রমাণ দেন যে না আমরা এখানে যারা ফেল করেছি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি নাই। 1,08,822টা, 60,000 পাস মানে ওনারা পাস করিয়েছে। তাহলে বাদ বাকি এত পোস্ট ওনারা কেন ফাঁকা রেখেছে? আমরা জবাব চাই। অবশ্যই বৈষম্য আছে, অবশ্যই। এনটিআরসি এই বৈষম্যমূলক ফল প্রকাশ করে আমাদেরকে বর্তমান সরকারের সাথে, পুলিশ প্রশাসনের সাথে একটা সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য এই রেজাল্ট প্রকাশ করেছে। যেন আমরা বলি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকারের আগে 95-96% পাস হয়েছে। আমি একটু জানবো যে এই ষড়যন্ত্রে কারা কারা আছে? এই ষড়যন্ত্রে যারা আছেন তারা তো প্রমাণ দিয়েই দিয়েছেন, এটা পুরোটাই এনটিআরসি। কারণ এনটিআরসি ভাইবা বোর্ডে পারবেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান সাহেবের ভাগ্নি দিনা পারভিন এবং ফিরোজ সাহেব, ওনারা আমাদের এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন দুজন। আমরা এখনো বলতে পারি জুলাই আন্দোলনের পরে 1971 সালের দেশ স্বাধীন হওয়ার পরেও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন বাতাসে আমি আজও লাশের গন্ধ পাই। জুলাই আন্দোলন হওয়ার পরে এখন আমরা আবার এই এনটিআরসি এর বৈষম্যের মাধ্যমে বলতে পারি বাতাসে আমি আজও লাশের গন্ধ পাই। এটা কি বৈষম্য না? বোর্ডে বোর্ডে বৈষম্য করা হয়েছে, যে কোনো বোর্ডে দেওয়া হয়েছে 30 জনে মাত্র 1 জন পাস, বাকি 29 জন ফেল। আর অন্য বোর্ডে দেখানো হয়েছে 27 জন পাস, 3 জন ফেল। এটা কি আমাদের জন্য বৈষম্য না? Why are you making a mockery with us? We want justice. We want justice. We want justice. We want justice. জি 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 রিটারে আমরা যারা 80 নাম্বার পেয়েছি, এটা আমরা যে ক্যান্ডিডেট তারা আমরা ভালো বুঝি যে আমি কেমন পরীক্ষা দিয়ে এসেছি। আমি আনসার করে বলতে পারবো যে আমার খাতা চ্যালেঞ্জ করা হোক। আমি 15তম নিবন্ধনে আমার ইন্টারমিডিয়েট পাশে যে ফার্স্ট সার্কুলার ছিল সেখানে আমি সারা বাংলাদেশে জাতীয় মেরিট লিস্টে 18তম হয়েছিলাম। আর আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর এটা আমার ফার্স্ট
লেকচারারের ভাইবা, তাহলে ওখানে আমি জাতীয় মেরিট লিস্টে 18তম হলাম, নেত্রকোনায় ফার্স্ট হলাম, আর এখানে এসে 18তম ভাইবাতে এসে ফেল, এটা আমি মানতে পারবো? আমার স্টুডেন্ট ক্যারিয়ার কোথায় গিয়েছে? আমি আমার চাকরিরত যেখানে এখন রানিং টিচার, সেখানে গিয়ে আমি যেখানে ময়মনসিংহ শহরের সবচেয়ে প্রাণ কেন্দ্রে যেটা কেন্দ্রীয় স্কুল, সেই স্কুলে আমার স্টুডেন্টকে দিয়ে কি জবাব দিব? আমি ফেল। এটা আমার সঙ্গে বৈষম্য করা হয়নি, আমার মেধার সাথে অপমান করা হয়নি, আমি শিক্ষক জাতি হিসাবে আমার সঙ্গে অপমান করা হয়নি। এই জবাব কে দেবে? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আপনাদের দাবি যদি না মানে সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি থাকবে? আমাদের কর্মসূচি হয় আমরা সনদ নিয়ে যাব, নয় লাশ দিয়ে যাব, রক্ত দিয়ে যাব, রক্ত। আমরা এই গ্লানিতা নিয়ে চলতে পারবো না। আমাদের আজকের মাঝে সনদ চাই। আমাদের ছোট ছোট বাচ্চারা, আমরা নারী যোদ্ধারা প্রত্যেকেই 2 জন করে সহযোদ্ধা এনেছি, সেগুলো আমাদের বাচ্চা, দুধের বাচ্চা রেখে এসেছি। আর সম্ভব না, হয় বাচ্চাকে বলি দিতে হচ্ছে মা সহযোদ্ধাকে। আচ্ছা, এনটিআরসি ওনাদের ভাইবা প্রকাশ করার পর একটা জায়গায় লিখেছে যে আমাদের ন্যূনতম যোগ্যতা না, শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই। তাহলে আমরা এই 14 লাখ যারা পরীক্ষা দিয়েছি প্রিলি, সেখান থেকে মাত্র 4 লাখ আপনারা প্রিলি পাস করাইলেন। সেখান থেকে সব থেকে কঠিন রিটেন নিয়ে আমরা 83,000 ঠেকেছি। তারপরে আপনারা ভাইবা নিলেন। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে 1 থেকে 2 মিনিট ভাইবাতে। আমাকে প্রশ্ন করা হয়েছে আপনার জেলা কোনটা, আপনাকে একজন অর্থনীতিবিদের নাম বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম বলেছি। এরপর আমাকে বলেছে আপনার ভাইবা শেষ। আপনারা এতেই প্রমাণ করলেন আমাদের শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই। তাহলে এটা কি প্রশাসনের ভাইবা না? আমাদের সম্মানিত মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মিডিয়া ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 18তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যারা 19 লক্ষ স্টুডেন্ট থেকে যাচাই বাছাই করে 4,86,000 আমরা প্রিলিতে এলাও হয়েছি। 4,86,000 এলাও হওয়ার পরে আমাদেরকে রিটেনে যখন আমরা অংশগ্রহণ করলাম, আমাদের সিলেবাস 1 মাস আগে পরিবর্তন করা হলো। এই 1 মাস আগে পরিবর্তন করার পরে তারপরেও আমরা যারা মেধাবী, আমরা আমাদের রাত দিন পরিশ্রম করে স্টাডি করে গেলাম। ইন্ডাস্ট্রি মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের বসতি। আমরা সেই বাক্যকে বুকে লালন করে আমরা পরিশ্রম করে যেতে লাগলাম। এরপরে আমরা যখন রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করে যখন 4,86,000 থেকে 82,000 আমরা উত্তীর্ণ হলাম, এলাও হলাম, তখন আমাদেরকে ভাইবার জন্য তারা ডাকা হলো। এই ভাইবাতে 20 নাম্বার দেওয়া হয়। একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট থেকে 12 নাম্বার। এরপরে আপনার ড্রেস আপ এবং উপস্থিতি 4, 16 নাম্বার, প্রশ্ন উত্তরে 4, এ হচ্ছে 20 নাম্বার। এই ভাইবার 20 নাম্বার আমাদের এনটিএসসির যে রিটেন নাম্বারের সাথে যোগ হয় না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে আমাদের যখন এই রিটেন ভাইবা পরীক্ষা নিতে 82,000 আমাদের স্টুডেন্টদের পরীক্ষা নিতে সময় লাগাইছে 7 মাস। এই 7 মাসের মধ্যে আমরা আমাদের প্রস্তুতির সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কি বলেন, ঠিক না ভাই? সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সাবজেক্ট ওয়ারি পড়ালেখা করছি। যখন আমাদের ভাইবা নাম্বার যোগ করা হলো না এবং আমাদেরকে সার্টিফিকেটের বরাত দিয়ে কারো 35 বছর এবং সবগুলো কোশ্চেন না করে আমাদেরকে কাউকে জিজ্ঞেস করলেন, আপনি কোথেকে আসছেন? আমি অমুক জেলা থেকে আসছি, আপনার নাম কি? এটা বলে আমাকে বললেন যে আসতে পারেন, আসসালামু আলাইকুম। একজন পরীক্ষক আমার থেকে পরীক্ষা নিতে আসছেন। আমার সাবজেক্ট হচ্ছে অ্যারাবিক। উনি আমাকে প্রশ্ন করছেন তাফসীর থেকে। তারপরে আমি তাফসীর থেকে উত্তর দিছি। আমার সাবজেক্ট হচ্ছে অ্যারাবিক, উনি আমাকে ফিকহ থেকে প্রশ্ন করছেন, তাও আমি উত্তর দিছি। আমার সাবজেক্ট হচ্ছে অ্যারাবিক, আমাকে প্রশ্ন করলেন ইংরেজি থেকে, তারপরে আমি উত্তর দিছি। এখন আমি বললাম যে স্যার আমার তো এই বিষয় না, আমার তো অ্যারাবিকের বিষয়।
আমি তো জানি না আপনার কোন বিষয়। তাহলে যিনি আমাদের পরীক্ষক উনি আমার ভাইবা নিতেছে, উনি এই কথা জানেন না যে উনি কোন বিষয়ে পরীক্ষা নিতেছেন। আমাদের এই 20 মার্কের কোন নাম্বার, আমাদের এই 20 মার্কের কোন ফলাফল আমাদের রিটেনে যোগ হয় না। এই জন্য প্রিয় আমাদের একটাই দাবি, আমাদেরকে বৈষম্যহীন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মিডিয়ার ভাইদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের এই বিষয়টিকে কভারেজ দিতে আসছেন। আমার নাম আরিফ ফয়সাল। আমি 18তম নিবন্ধনে ভাইবা পরীক্ষায় আমাকে ফেল করানো হয়েছে। আমার 23,000 যারা ফেল করেছে তাদের মধ্যে আমাকেও ফেল করানো হয়েছে। তো আমি কিছু তাদের যে নীতিমালা আছে তার আলোকে কিছু কথা বলতে চাই। ওনাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিধি 9 এর উপবিধি 2 এর গ অনুযায়ী একজন পরীক্ষার্থী লিখিত এবং মৌখিক পরীক্ষায় 40% যদি লিখিত এবং মৌখিক পরীক্ষায় যদি তারা 40% মার্কস পায় তাহলে তাকে পাশ করানো হবে। এটা তাদের বিধি অনুযায়ী আছে, কিন্তু দেখা গেছে যে সেই মার্ক আবার বন্টন করছে এইভাবে যে একাডেমিক হচ্ছে 12 মার্কস, পোশাক আশাকের জন্য 4 মার্ক এবং প্রশ্নের জন্য 4 মার্ক। তো এই জায়গাতে আমরা পোশাক আশাক পরে এসেছি, আমাদের একাডেমিকে অনেকেই 12তে 12 পেয়েছে, কেউ 10 পেয়েছে। তাহলে যদি 40% পাস মার্কস হয় তাহলে 8 পেলে তো অটোমেটিক আমরা পাস করি। আমাদের যদি একটি প্রশ্নও করা হয়, আমরা যদি একটি প্রশ্নের উত্তর জানি তারপরেও কিন্তু আমাদের সেই পাস মার্কটা আমাদের চলে আসে। সো এই জায়গাতে আমাদের কোন যুক্তিতে ওনারা ফেল করিয়েছে সেই বিষয়টা আমাদের কাছে বোধগম্য নয়। তারা আমাদেরকে অবৈধভাবে ফেল করিয়েছে। ফেল করানোর মাধ্যমে তারা আমাদেরকে আজকে এই রাস্তায় নামিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে সকল চাকরির পরীক্ষাতে ভাইবা পরীক্ষার নাম্বার যোগ হয় বা বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইবা পরীক্ষার নাম্বার যোগ হয়, তার মাধ্যমে রিটেনে একটা সামগ্রিক রেজাল্ট আসে, যেমন প্রাইমারি স্কুলে এরকম হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে ভাইবাতে কোনো নাম্বার যোগই হয় না। সেই ভাইবাতে শুধুমাত্র 200 মার্কের পরীক্ষা নেওয়ার পরেও শুধুমাত্র সেই ভাইবাতে তারা কিভাবে ফেল করিয়েছেন। আমরা একটা বিষয়ের বরাত দিয়ে কিছু কথা বলতে চাই, পত্রিকার বরাতে বলতে চাই। তাদেরকে এই যে আপু বলেছিল যে তারা বলছিল যে আমরা বলছিলাম স্যার আপনারা 1 লক্ষ খালি পদ রেখে 1 লক্ষ শূন্য পদ, যেখানে ওনাদের একটি ধারা রয়েছে এনটিআরসি এর প্রজ্ঞাপনের মধ্যে, আমরা প্রজ্ঞাপন থেকে বলছি যে 20%-এর অধিক প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রেখে তারপরে ফলাফল প্রণয়ন করা যাবে। কিন্তু 1,822 জন প্রার্থীকে তারা খালি পদ থাকার পরেও তারা এই 83,000 জনের ফল কেন প্রকাশ করলো না সেটি আমাদের কাছে বোধগম্য নয়। আমরা ধারণা করছি, আমরা এটা আশঙ্কা করছি যে তারা এর মাধ্যমে এখন এবং আগামী দিনে একটি নিয়োগ বাণিজ্য করার একটা দুর্বিসন্ধি তারা করছে। তারা ভাইবা পরীক্ষায় অধিক পাশ করিয়ে তারা অবৈধভাবে টাকা পয়সা নিয়ে মানুষকে ভাইবায় পাশ করানোর মধ্য দিয়ে তারা এটাকে একটা বাণিজ্যে রূপ দিতে চায়। তাদের এই পরীক্ষায় এবং ঘুষ বাণিজ্য হয়েছে। আমরা আসলে ঘুষ বাণিজ্যের বিষয়টা বলতে গেলে তো আমাদের ডকুমেন্ট নিয়ে বলতে হয়। সুতরাং আমরা এটা আশঙ্কা করছি যে তারা এই ঘুষ বাণিজ্য করার বিগত দিনে তারা ঘুষ বাণিজ্য করছে। 60,000 জন মানুষকে তারা অবৈধ সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়েছে এবং সেটি পত্রপত্রিকায় অনেক জায়গায় প্রকাশিত হয়েছে। জি জি ওনারা সর্বশেষ যে আশ্বাস দিয়েছেন সেটি অত্যন্ত হাস্যকর ছিল। আমরা এই বিষয়টি ওনাদের কাছে আমাদের প্রতিনিধি দল গতকালকে গিয়েছিল, তো ওনারা একটা ফরওয়ার্ডিং পাঠিয়েছে সচিবালয়ে যে এই ফলাফলটাকে পুনর্মূল্যায়ন করার
করা যাবে কিনা সেই বিষয়টা সচিবালয়ে ওনারা পাঠিয়েছে। আমরা ঊর্ধ্বতন সচিবালয়ে গিয়ে ওনারা বলছে যে এই ফরওয়ার্ডিংটা সচিবালয় থেকে ওনাদের কাছে যাওয়া উচিত, কারণ পরীক্ষা ওনারাই নিয়েছেন, সমস্ত ফলাফল ওনারা করেছেন, তাহলে এটা পুনর্মূল্যায়ন করার কি যাবে কি না সেটা সচিবালয় কি দায়িত্ব নিবে, সেই বিষয়টা তারা বলেছে যে তারা সেই বিষয়টা হাস্যকর হিসেবে নিয়েছেন। না, আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমাদের সনদ চাই, আমাদের সনদটি যৌক্তিক দাবি। আমাদের 83,000 জনের যদি ফল ওনারা প্রকাশ করে তাহলে ওনাদের সমস্যা কি? আমরা যদি আমাদের মেরিট লিস্টে যদি আমরা নাম আসে তাহলে আমরা চাকরি পাবো, আর না হলে তো আমরা চাকরি পাবো না। অবশ্যই উত্তীর্ণ হয়েছে। আমাকে 2টা প্রশ্ন করা হয়েছে, আমি 2টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। যদি রেকর্ড সিস্টেম থাকতো, আমরা চাচ্ছি রেকর্ড সিস্টেম করা হোক ভাইবা পরীক্ষাগুলো। ভাইবা পরীক্ষার মাধ্যমে অনেকভাবে দুর্নীতি হয়, সারা বাংলাদেশে এটা প্রমাণিত। তো রেকর্ড করে রাখা হোক। আমাকে 2টা প্রশ্ন করেছে, আমি 2টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। এছাড়াও একটি বিষয় একটু মেনশন করি, আমরা রেকর্ড ওনারা রাখুক, সেটা কর্তৃপক্ষের কাছে দেখাক, রেকর্ড ওনারা প্রকাশ করুক যে আমরা ফেল করেছি কিনা। আমরা তো আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই পাস করব। আর একটা বিষয় একটু আপনাদের বলি, কালবেলা পত্রিকাতে আমাদের এই রিপোর্টটা করা হয়েছিল যে 15, 16, 17 এই যে নিবন্ধনগুলো ছিল সেখানে 95, 92, 97% পর্যন্ত পাস হয়েছে। শুধুমাত্র যারা অ্যাবসেন্ট ছিল, যাদের কাগজপত্র সমস্যা ছিল, তাদেরকে ফেল করা হয়েছে। অথচ 18তম এই নিবন্ধনে এসে আমাদেরকে 23 পাশের হার কত, 72% পাশের হার, 28% ফেল করানো হয়েছে। কোন যুক্তিতে ফেল করানো হয়েছে সেটা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা আমাদের কাগজপত্র ঠিক থাকলে আমাদের এই বিষয়টা নিশ্চিত হওয়ার কথা ছিল। আচ্ছা আমি বলি, শুনেন, আমাদেরকে অনেককেই প্রশ্ন করা হয়েছে ভাইবাতে যে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন কিনা। আচ্ছা, আমাদের ভাইবাতে অনেককে জিজ্ঞেস করেছিল যে আপনারা জুলাই গণ অংশগ্রহণ করে আমাদের অন্যায় ছিল। আমরা তো এখন বুঝতেছি যে তারা চাচ্ছে আমরা ছাত্র সমাজ যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম তাদের আর চাকরির দরকার নাই। আমি সংক্ষিপ্ত পরীক্ষায় পাশ করি, তখন আমরা রিটেনে অংশগ্রহণ করি। রিটেনে অংশগ্রহণ করার পরে আমরা যোগ্যতা দিয়ে আমরা ভাইবায় অংশগ্রহণ করি। ভাইবায় আমাদের সার্টিফিকেটে আছে 12 নাম্বার। এই সার্টিফিকেট তো আমাদের শিক্ষক মহোদয় আমাদেরকে নাম্বারগুলো দিয়েছে। এর মানে এই যে আমাদের শিক্ষক যিনি আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে অপমান করছে। আমরা এটা মেনে নিতে পারবো না। আমরা এনটিআরসি যেটা সার্টিফিকেটের নাম্বার দিতেই পারে না। হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। এটা কোনো দরকার নাই, এটা তো দরকার কেন? শুনেন, এরপরে দেখেন এটা দরকার নাই। এরপরে দেখেন 60,000 টিকিয়েছে। এই 60,000-এর সাথেও প্রহসন করা হবে। কিভাবে প্রহসন করা হবে? এখানে যেই পোস্টের মধ্যে ধরেন 1000 চাহিদা আছে, এখান থেকে টিকিয়েছে 2000, তাহলে বাকি 1000 এভাবে বাদ হয়ে যাবে। এটা কি প্রহসন নয়? যারা টিকছে তাদের সাথেও প্রহসন করা হয়েছে। আর এরপরে দেখেন একটা বোর্ডে 30 জন শিক্ষার্থী ভাইভায় অংশগ্রহণ করেছে। ভাইভায় অংশগ্রহণ করার পরে 29 জন এখানে ফেল করেছে, 1 জন পাস করেছে। এটা কি প্রহসন নয়? এরপরে আরেকটা বোর্ডে 29 জন 30 জনে পাস করেছে। এটা কি বৈষম্য নয়? আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের যে ধর্মীয় শিক্ষকদের সাথে যে একটা আচরণ করা হয়েছে, আমি এটা মেনে নিতে পারবো না। কারণ আমি নৈতিক শিক্ষায় শিক্ষিত, আমার দেশ নৈতিক শিক্ষায় শিক্ষিত। যদি না হয় আমরা কিভাবে চলবো আমরা এই সভ্য সমাজে? এখানে তাদের থেকে যারা দাঁড়ি ছিল তাদেরকে ফেল করানো হয়েছে। আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে যারা ব্লেজার পরে আসছিল তাদের ব্লেজারটা খুলে ফেলা হয়েছে। এটা আমরা মেনে নেব না।
এগুলা কোনো নাম্বারের আওতায় আসে না। এনটিআরসি আমাদেরকে নাম্বার এভাবে দিতে পারে না। আমরা নাম্বার এইভাবে সনদের যোগ্য আমরা প্রমাণ করে এসেছি। জি, এটার কারণটা কি আপনার মতে? আমার মতে ফেল করিয়েছে এটা হচ্ছে এটা পরিকল্পনা করে আমাদেরকে ফেল করা হয়েছে। এখানে কিছু মহল সরকারকে আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করতে চেয়েছে। এটাই বিষয়। কিছু এই যে এনটিআরসি বিগত দিনগুলোতে 1 থেকে 17তম পর্যন্ত যদি 92%, 95%, 97% পাস করিয়ে থাকে, আমাদের বেলা তারা এটা বৈষম্য কেন বলেন সবাই? কেন এটা বৈষম্য হবে? আমরা সনদের যোগ্য। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদেরকে ওইভাবে সার্টিফিকেট মূল্যায়ন করেছে যেটা তারা অবমূল্যায়ন করেছে। আমাদের শিক্ষকের মূল্যায়ন আমরা করব। তারা যদি আমাদের শিক্ষকদের অবমূল্যায়ন করে আমরা এনটিআরসি ভেঙে দেব। ভেঙে দাও, গুড়িয়ে দাও এনটিআরসির কালো আইন। এরপর আমি আরেকটা কথা বলতে চাই। আমরা বিগত 4 দিন এখানে আমরা দেখেন আজকে সহ আল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে, তারপরেও কেন এই এনটিআরসি ছুটিতে গেল? তাদের কি কার্যক্রম বন্ধ আছে? আমরা না খেয়ে আছি। গতদিন প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা মিডিয়াতে দেখবেন আমরা কথা বলে, আমরা রাতে 9টা বাজে পর্যন্ত 3 দিন না খাওয়ায় আছি। আমাদের খাবার নাই। আমাদের গত ঈদুল আজহা গেছে, আমাদের ধর্মের এক ঈদুল আজহা দিন আমরা প্রাণ খুলে আমরা এই ঈদে সামিল হতে পারি নাই। আমাদের মেধাবী শিক্ষার্থীরা কত কষ্ট করে, পরিশ্রম করে। আমাদের কিছু অসহায় শিক্ষার্থী আছে যারা বাবা মা থেকে হাত খরচ নেয় না, তারা টিউশনি করে পড়িয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে, তারপরে এটা উত্তীর্ণ হয় লিখিত। কিভাবে আমাদেরকে অযোগ্য বলে? আমাদেরকে দেখতে মনে হয় যে আমরা অযোগ্য? আমরা 83,000 শিক্ষার্থী যোগ্য, এনটিআরসি অযোগ্য। তারা এক্সটার্নাল গুলা কি করছে জানেন? আমি এটা বলতে চাই, তারা এক্সটার্নাল গুলা কি করছে? অযোগ্য। তারা অযোগ্য, এই ভবনটাই অযোগ্য। আমি আরেকটা কথা বলতে চাই, এই যে আমাদেরকে যে এভাবে কষ্ট দিতেছে, তারা গত 2023 সালে নভেম্বরের 2 তারিখে সার্কুলার করেছে। এখন আমার এই পরীক্ষা দিতে দিতে ভাইবা কার্যক্রম চলতে চলতে তারা যদি আমাদের 2.5 বছর ফিরে দিতে না পারে, আমি 35+ বলে আমি বঞ্চিত না, আমি মেধাবী, আমরা মেধার জন্য লড়াই করেছি। তাদের ভুল আমরা মেনে নেব না। 2.5 বছর ফিরাই দে, 2.5 বছর ফিরাই দে। এরপরে এর সাথে আরেকটা কথা অ্যাড করতে চাই, আমরা সনদ চাই, সকলের যোগ্যতা ভিত্তিক চাকরি চাই। এরপরে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি যে প্রহসনটা আমি আপনাদেরকে বলি, আমি গত এই যে আমাদের প্রশাসন আমাদেরকে একেবারে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, আমি তাদেরকে সম্মান জানাই। আমার পক্ষ থেকে আমাদের সব সহযোগিতা থেকে সম্মান জানাই। এই এনটিআরসি যে সিস্টেমটা করছে, গণবিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু এই গণবিজ্ঞপ্তি কি বসে আছে? আর তারা আমাদের জন্য সময় নাই। এই গণবিজ্ঞপ্তি আমরা মানি না, মানবো না। 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি মানি না, মানবো না। আমি স্যার বিনয়ের সহিত বলতেছি, আমরা কারো প্রতিপক্ষ নই। আমাদের সার্টিফিকেট দিয়ে আমাদেরকে আমাদের যে অবস্থানে যাওয়ার সুযোগ করে দিন, আমরা মেধা দিয়ে যাব। আর যারা 35 হয়ে গেছে বছর, সবাই চাকরি পাওয়ার যোগ্য। 83,000 যোগ্য, এই 83,000 যোগ্য থেকে সবাই চাকরি পাবে না, মেধা দিয়ে যাবে। আপনারা এটা বুঝতে হবে। আর আপনাদের হাতে কোনো নাম্বার দেওয়ার যোগ্যতা আপনাদের নাই, আমাদের ওইভাবে মূল্যায়ন করে নাই। আমাদেরকে এই রাস্তায় আর রাখবেন না। আগামী দিন আমাদেরকে একটা দেন, না হইলে আমরা আরো পদক্ষেপ নিতে রাজি হবো। রাজি আছেন? কঠোর থেকে কঠোর পদক্ষেপ। এনটিআরসি থাকবে না। আমি উপর মহলকে দেখে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় পর্যন্ত সবার কানে পৌঁছে দিতে চাই। আমি এই মিডিয়ার মাধ্যমে সর্বস্তরের জনগণের মাধ্যমে পৌঁছে দিতে চাই, দেশবাসী বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই, যেখানে মেধার মূল্য নাই সেই দেশে আমাদের চাকরি করার অধিকার নাই। যেই দেশে মেধার মূল্যায়ন নাই সেই দেশে থাকার অধিকার নাই। মেধাবীরা রাস্তায় কেন? এনটিআরসি জবাব চাই। মেধাবীরা রাস্তায় কেন? মেধাবীরা রাস্তায় কেন? জবাব চাই, জবাব চাই।
তো যৌক্তিক কাজে সবকিছু বলে দিচ্ছেন, মুখস্থ করে দিচ্ছেন। যে এক কথাই কিন্তু 3 বার করে রিপিট হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য সময়টা বেশি লাগছে। সাংবাদিকদের কাছে তারা এটা বলছে যে তাদের ফেল করাইছে, তাদের এটা তো বলা হয়েছে, এটা বলা হয়েছে যে আমরা অনার্স মাস্টার্স পাস করে শিক্ষিত মানুষ, আমরা শিক্ষক সমাজ, আমরা কোনো অসভ্য আচরণ করি নাই, কোনো যুদ্ধ বিগ্রহ করতে আসি নাই, আমরা রাস্তায় নামছি নিজেদের অধিকার আদায় করতে। আমাদের আমাদের সনদ দিতে হবে, আমরা সনদ চাই। শিক্ষা মন্ত্রণালয়